বক্তব্য রাখার আহ্বান জানাবো। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, লালমনিরহাট ৩। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সমাপনী বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী চলমান। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনের পথ পাড়ি দিতে চাই। জাতির পিতাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আরও শ্রদ্ধা জানাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে। মাননীয় স্পিকার, প্রথমেই আমি গত 5 সেপ্টেম্বর 2020 তারিখে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, 37 জনের মধ্যে গতকাল রাত পর্যন্ত 28 জন মৃত্যুবরণ করেছেন। বাকি যে কয়েকজন আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক জানানো হয়েছে। তাদের মাগফিরাত কামনা করছি যারা মারা গেছেন, এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়ার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দুর্ভাগ্য হলো দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সজাগ হই। আরও বড় দুর্ভাগ্য হলো এই সজাগ হওয়ার পরেও পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকে। এটা প্রায় সময় বন্ধ হয় না। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি এখানে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর যে সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে তার জন্য তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তায় গৃহীত পদক্ষেপগুলির উপর আরও তৎপর হওয়ার জন্য এই সংসদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, যতই দিন যাচ্ছে বিষয়টি সুস্পষ্ট হচ্ছে যে চুরির উদ্দেশ্যে চোরদের দ্বারা এই আক্রমণ নাও হতে পারে। ক্ষমতাধারী কিছু মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এই ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ঘটনা যদি এরকমই প্রমাণিত হয় তাহলে ক্ষমতাশালী এই ধরনের ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার বন্ধে সরকারকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এ বিষয়ে জোরালো বক্তব্য রেখেছেন। উনি এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছেন, সেই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ওনার উপর আস্থাশীল। মাননীয় স্পিকার, এবার স্বাস্থ্যসেবার বিষয়ে দু একটি কথা বলতে চাই। বৈশ্বিক মহামারী করোনার প্রভাব এখনও বিদ্যমান দেশে। কবে পরিত্রাণ পাওয়া যাবে সেটাও আমরা নিশ্চিত নই। এবছরের 8ই মার্চ 3 জন করোনা রোগী শনাক্তের মাধ্যমে দেশে প্রথম করোনার আবির্ভাব আমাদের চোখে পড়ে। 7ই সেপ্টেম্বর পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,27,359 জন। মোট পরীক্ষার তুলনায় সংক্রমণের শনাক্তের হার 19.90। মোট আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে 14তম অবস্থানে আছে। 7ই সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা 4,516 জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় মৃত্যুর হার 1.38। এটা বেশ কম অন্যান্য অনেক দেশের তুলনায়। এটি আমাদের ভালো দিক। মোট মৃত্যুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ 29তম অবস্থানে আছে। করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলে অবশ্য এই রোগের আক্রান্তের সংখ্যা এমনকি মৃত্যুর সংখ্যাও আরও বেশি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মহল মনে করছেন। অর্থাৎ এক কথায় করোনা রোগের প্রাদুর্ভাব কমেনি বা কমতে শুরু করেছে এমন কোনো লক্ষণ বা পরিসংখ্যান বাস্তবে আমরা লক্ষ্য করছি না। এই অবস্থায় সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল হলো সরকারি হাসপাতাল। এরই মাঝে হঠাৎ করে ঘোষণা দিয়ে কিছু সরকারি হাসপাতাল যেগুলো কোভিড রোগীর চিকিৎসা করত তারা হঠাৎ করে শুধুমাত্র নন কোভিড চিকিৎসা করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং নন কোভিডে তারা রূপান্তরিত হয়েছে। ফলশ্রুতিতে বেসরকারি হাসপাতালগুলিতে ব্যয়বহুল চিকিৎসা নিতে রোগীরা বাধ্য হচ্ছে। অবশ্য বেসরকারি হাসপাতালগুলিতেও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে অনেকেই সেখানে স্থান সংকুলন হচ্ছেন না। অনেকে এক হসপিটাল থেকে আরেক হসপিটাল ঘুরে বেড়াচ্ছেন একটা সিটের জন্য,
একটি ভালো অবস্থানে চিকিৎসার জন্য। সে প্রেক্ষিতে বিনা চিকিৎসায় মৃত্যু ছাড়া কোনো গত্যন্তর থাকছে না অনেকের। এটাই হলো বাস্তবতা। কোভিড হাসপাতাল বন্ধ না করে পরিবর্তন করে নন কোভিড করার এই সিদ্ধান্ত যে কোনো রোগী, বিশেষ করে সাধারণ মানুষ যারা অসহায় দরিদ্র, সেই মানুষগুলির জন্য তাদেরকে মৃত্যুর মুখে, ঝুঁকির মুখে বেশি করে ঠেলে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই ধরনের সিদ্ধান্ত আমাদের সংবিধানে প্রদত্ত জনসাধারণের মৌলিক চাহিদা, চিকিৎসা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করছে। আমি মনে করি এই বিষয়টিতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা চাই সরকারি সকল হাসপাতালে করোনা রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা রাখা হোক, বা এগুলো তৈরি করার জন্য দ্রুততম ভাবে ব্যবস্থা নেওয়া হোক, এবং নতুন যেখানে নাই সেখানে নতুনভাবে সৃষ্টি করা হোক। আমরা এখনো জানি না যে করোনা আমাদেরকে কতদিন পর্যন্ত থাকবে এবং কতদিক পর্যন্ত বিস্তার লাভ করবে, সে বিষয়েও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। কাজে আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে যাতে মৃতের সংখ্যা যত কম হয় ততই ভালো। চিকিৎসা পাওয়া গেলে অনেক রোগী হয়তো এখানে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সক্ষম হতে পারে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, সমন্বয়হীনতা ও দুর্নীতির অনেক ঘটনা প্রতিদিন প্রকাশিত হচ্ছে, আলোচিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এ বিষয়ে কিছু কিছু বিষয়ে আমরা খবর পাচ্ছি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিষয়গুলিতে কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হচ্ছে কিনা, এর প্রতিকারের কিছু করা হচ্ছে কিনা, এগুলো সম্পর্কে জনগণ এখন পর্যন্ত অন্ধকারে আছে। সেন্ট্রাল মেডিকেল স্টোরেজ ডিপো CMSD এর সাবেক পরিচালক, আমি উদাহরণস্বরূপ বলছি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ গত 25শে জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি মৃত্যুর পূর্বে তিনি জনপ্রশাসন সচিবের কাছে 30শে মে এক চিঠিতে জানিয়ে গেছেন স্বাস্থ্য খাতের কর্মরত কিছু অসাধু কর্মচারী ও নির্দিষ্ট ঠিকাদারের নাম, যারা স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আমরা এখনো জানি না। মাননীয় স্পিকার, এ বিষয়ে শুধু আমি একটি উদাহরণ দিব। প্রয়াত ব্রিগেডিয়ার শহীদুল্লাহ জানিয়েছেন CMSD ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কিছু যন্ত্রপাতি কেনাকাটার বিজ্ঞপ্তি দিয়েছিল। একটি প্রতিষ্ঠান কাজ শেষ করে 450 কোটি টাকা তুলে নিয়ে যাওয়ার পরে আবিষ্কার হয় যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যন্ত্রপাতিগুলো পৌঁছায়নি। সেটিও জানা গেল তখন জড়িতদের খুঁজে দেখা গেল তারা সকলেই বিদেশে পাড়ি জমিয়েছেন, তাদেরকে এখানে পাওয়া গেল না। মাননীয় স্পিকার, এইসব ঘটনার কারণে সরকারের অনেক অর্জন, আমরা বাধ্যত সরকারের উন্নয়ন, অনেক সেবা শুশ্রূষা, অনেক ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম, এগুলো প্রশংসিত হচ্ছে, সবাই আমরা এটাতে খুশি। কিন্তু এই ধরনের দুর্নীতির কারণে সরকারের সকল অর্জন কিন্তু আড়াল হতে বসেছে এবং তার জন্য দায়ী কতিপয় অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ী। আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলি সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে, মানে প্রধানমন্ত্রী এগুলো দৃষ্টি দিবেন, এবং সেই কারণেই আমরা এই বিষয়গুলিকে তুলে ধরছি ওনার জানার উদ্দেশ্যে। আমি মনে করি যে অনেক ব্যাপার হয়তো ওনার কাছ পর্যন্ত যায় না। মাননীয় স্পিকার, সরকারি হিসাব মতে আমাদের দেশে 17,200 বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের সময় সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কিছু শর্ত দেওয়া হয়। ওই সেবা প্রদানের জন্য পরিচালন ব্যয় আদায় নির্ধারণ করে দেওয়া হয়, কত টাকা করে কি ব্যাপারে আদায় করবে। নির্দিষ্ট সময় পরপর পরিদর্শনের মাধ্যমে শর্তগুলি ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার কথা। স্বাস্থ্যসেবার মান সঠিক আছে কিনা মূল্যায়ন করার পরেই তাদেরকে অনুমোদন দেওয়ার যে নীতিমালা, সেটা আবার মূল্যায়ন করে অনুমোদন দেওয়ার যে নীতিমালা আছে সেটাকে আবার নবায়ন করা হয়, এগুলো দেখার পরে। বাস্তবতা হচ্ছে এদের মধ্যে 12,000 হাসপাতাল ও প্যাথোলজি অনুমোদন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে, তাদের কোনো অনুমোদনই নাই, তারপরেও দিয়ে যাচ্ছে। আর ডায়াগনস্টিকের ক্ষেত্রে 23টি ক্যাটাগরিতে মোট 470টি আইটেম পরীক্ষার সরকার নির্ধারিত সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফি নির্ধারণ করা আছে। বাস্তবে তার চেয়ে 5 থেকে 6 গুণ পর্যন্ত বেশি চার্জ করা হচ্ছে জনগণের কাছ থেকে। মাননীয় স্পিকার, একটি অক্সিজেন সিলিন্ডার, এখন করোনার সময় অক্সিজেন সিলিন্ডার অনেক সময় অনেক রোগীর দরকার হচ্ছে, অনেকে প্রাইভেটলি কেনার জন্য চেষ্টা করছেন, অনেক চাহিদা বেড়ে গেছে।
একটি অক্সিজেন সিলিন্ডার সাধারণভাবে রিফিল করতে খরচ হওয়ার কথা 110 টাকা, সেখানে করোনাকালীন অক্সিজেন সংকটের সময় 15 থেকে 25,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে আমরা গণমাধ্যমের বিভিন্ন খবরে জানতে পেরেছি, এবং আমি নিজেও চেষ্টা করে দেখেছিলাম, সেখানেও আমার কাছে অনেক বেশি টাকার দাম চাওয়া হয়েছিল। সে প্রেক্ষিতে হাইকোর্ট সর্বোচ্চ মূল্য নির্ধারণ ও তার অধিক মূল্যে বিক্রি বন্ধের জন্য একটি আদেশ জারি করেছিলেন। আমার জানা মতে সেই নির্দেশ মানা হয়নি এবং এখনো সেই নির্দেশ মানা হচ্ছে না। মাননীয় স্পিকার, ইতিমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পথে, আমরা যা মানবদেহে প্রয়োগের তৃতীয় পর্যায়ে আছে, আমরা খুবই আশাবাদী হচ্ছি এবং আশ্বস্ত হচ্ছি। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি $9 কোটি দুটি প্রকল্পের মাধ্যমে ভ্যাকসিন কেনার প্রস্তুতি নিচ্ছেন দেশের মানুষের জন্য। আমরা আশা করি যে মুহূর্তে ব্যবহার উপযোগী হবে তখন থেকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা করা হবে। এই ভ্যাকসিন কেনার বিষয়ে যাতে কোনো অনিয়মের আশ্রয় নিতে কেউ না পারে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের কাছে মাত্রাতিরিক্ত দাম আদায় করতে না পারে, সে বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, এটি বহুল আলোচিত একটি বিষয়, সেটি হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মাননীয় স্পিকার, বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রথম 2002 সালে অপারেশন ক্লিন হার্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছিল। সেই অভিযানের সময় সর্বপ্রথমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়। সেই ধারা আজও চলমান। আইন ও সালিশ কেন্দ্র, হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আমাদের দেশীয় মানবাধিকার সংস্থা অধিকার এবং জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে পরিসংখ্যান পাওয়া যায়, আমি তা এখন উল্লেখ করছি। রাষ্ট্র পরিচালনের দায়িত্বে ছিলেন কথা বলে তারপরে পরিচালনের মেয়াদকাল আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যাগুলি, এই পরিসংখ্যানটি আমি এখানে তুলে ধরছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন জাতীয় পার্টি ছিল 1982 থেকে 90 সাল পর্যন্ত, সেই বিষয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কোনো ডাটা উল্লেখ নাই। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন 2002 থেকে 2006 পর্যন্ত, তখন 786 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 এবং 2008-এ 256 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আওয়ামী লীগের সময় 2009 থেকে 2018 পর্যন্ত 1351 জন, 2019 সালে 362 জন এবং 2020-এ জুলাই পর্যন্ত 207 জন, মোট 1920 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এই সমস্ত পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। মানে স্পিকার, পরবর্তীতে ক্রমান্বয়ে অন্য অনেক সরকারি বাহিনী প্রথমে যে বাহিনীতে ছিলেন, প্রথমে যেটা তৈরি 4 দলীয় জোটের সময় প্রথমে যেটা করা হয়েছিল, উপরোক্ত পরিসংখ্যানে বোঝা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থার অবসান ঘটনা এখন সমাজ ও রাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রায়ই কোথাও না কোথাও গুলিবিদ্ধ লাশ পড়ে থাকছে। অনেক ক্ষেত্রে বাড়ি থেকে তুলে নেওয়ার পরেও লাশ পাওয়ার খবর পেয়েছেন স্বজনরা, এমন অভিযোগও রয়েছে। এ সকল ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যের মধ্যে অনেক সময় অনেক গড়মিল দেখা যাচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন শুরু হয়েছিল, তখন এই কাজের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে থেকে একটি বিশেষ বাহিনী সৃষ্টি করা হয়েছিল বিএনপির আমলে, সেটা যৌথ বাহিনী। পরবর্তীতে আইন করে র্যাব গঠন করা হয়েছে 2004 সালে। তারা এই কাজটি তাদের উপর দায়িত্ব ছিল। যে সকল ব্যক্তিবর্গ হত্যাকাণ্ডের শিকার হতেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে সমাজ বিরোধী বা আইন ভঙ্গকারী হিসাবে বিবেচিত ছিলেন। বিচার কার্যের মামলা জট, অনিয়ম ও দুর্নীতি ইত্যাদি কারণে দোষী ব্যক্তিরা বিচার এড়িয়ে যেতে পারত। ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সেদিক থেকে দ্রুততার সঙ্গে বিচার প্রদান করছে, এ ধারণা অনেকের কাছে গ্রহণযোগ্য হতো। সাধারণ মানুষ সে কারণে বিষয়টিকে ততটা খারাপ বিবেচনা করতেন না। তবে আমরা সবসময় এর বিরোধিতা করেছিলাম, কেননা দ্রুততার সাথে বিচার কার্য সম্পন্ন করে সাজা কার্যকরী করার মাধ্যমে সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়া যেতে পারত। সেজন্য বিশেষ আদালত গঠন বা অন্য কোনো আইনি কাঠামোর মাধ্যমে এটা করা সম্ভব ছিল বলে আমরা বিশ্বাস করি। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্য অনেক সরকারি বাহিনী বিভিন্ন অজুহাতে দোষী নির্দোষ নিজেদের বিবেচনায় কে দোষী কে নির্দোষ বাহিনীর বিবেচনা করছেন ও অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বার্থে
এমনকি ভাড়াটিয়া বাহিনী হিসাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে বলে অভিযোগ এমনকি মামলায় প্রমাণিত হচ্ছে। মাননীয় স্পিকার, মাদক বিরোধী অভিযান, চরমপন্থীদের দমন, পেশাদার সন্ত্রাসী, ধর্মীয় উগ্রপন্থীদের দমনের উদ্দেশ্যে বিভিন্ন নামে পরিচালিত অভিযানে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়। এখন এই তালিকায় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার কর্মজীবী এবং অবসরপ্রাপ্ত ও ব্যক্তিগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের লোভ লালসার শিকার হয়ে কথিত বন্দুকযুদ্ধে ও গুমের মতো ঘটনার ভিকটিম হচ্ছেন। এ ধরনের ব্যাপক অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, অহরহ ও লোকমুখে আলোচিত হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে বলা হয় আইন শৃঙ্খলা বা কোনো রাষ্ট্রীয় বাহিনীর সাথে যুক্ত নয়। সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। অপরাধীকে আইনের আওতায় এনে দমন করা, এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা আইন রক্ষাকারী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে। বেআইনি কাজ বন্ধ করতে প্রয়োজন আইনি ব্যবস্থা। বেআইনি কাজে বেআইনিভাবে মোকাবেলা করা ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিপন্থী। এ ধরনের ব্যবস্থা সম্মিলিত সমাজ, সভ্য সমাজ বলা যায় কিনা সেটা বিবেচনা করা দরকার। সে কারণে আমরা সবসময় এর বিরোধিতা করেছিলাম। 29শে মার্চ 2017 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানিয়েছিলেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নও এসব বন্ধের দাবি জানিয়েছেন। মাননীয় স্পিকার, জাতীয় পার্টি 2009 সালে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করেছিল। তখন মহাজোটের পক্ষ থেকে নবম সংসদ নির্বাচনের সময় নির্বাচনী ইশতেহারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার স্পষ্ট প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছিল। যখন মহাজোট নবম সংসদ নির্বাচনে ব্যাপকভাবে জনগণ মহাজোটকে নবম সংসদ নির্বাচনে ব্যাপকভাবে সমর্থন দিয়েছিল। জনগণের এই রায়কে পরোক্ষভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষের রায় বলে ধরে নেওয়া যায়। দশম সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে বিচার বহির্ভূত হত্যা প্রসঙ্গটি বাদ পড়ে যায় এবং একাদশ সংসদ নির্বাচনী ইশতেহারে বিষয়টির কোনো উল্লেখ নাই। অবিলম্বে সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তা যে নামেই হোক, যে প্রেক্ষিতে হোক, তা বন্ধের দাবি জানাচ্ছি। স্পিকার, আমি এখন বাংলাদেশ বিমানের একটি ছোট একটি বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন প্রায় $39 বিলিয়ন ছাড়িয়েছে। এর অধিকাংশ প্রবাসী শ্রমিকদের আয়ের কারণে। বিদেশি মুদ্রার এমন যোগানদাতাদের অবদান প্রায়শই দেশে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। বিমানবন্দরগুলিতে হয়রানির শিকার হওয়া এদের জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। অন্যান্য কিছু সুযোগ সুবিধা যা তারা ভোগ করতেন সেগুলি অনেক ক্ষেত্রে কমিয়ে দেওয়া হচ্ছে। দুর্ঘটনা বা অন্য কোনো কারণে প্রবাসী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে বিনা খরচে তাকে বিমান লাশটি বাংলাদেশের মাটিতে ফিরে নিয়ে আসতো। এটা নিয়ম ছিল দীর্ঘদিন থেকে। মহামারীর এই সময় যখন তারা অর্থনীতিকে সচল রাখার জন্য এখন পর্যন্ত বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তাদেরকে কিন্তু এই সুযোগটি এখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর প্রবাসীরা বিদেশে মারা গেলে তাদেরকে আর বিমান বিনা ভাড়ায় আনতে দিতে চায় না। মাননীয় স্পিকার, তারা দেশের জন্য অনেক অবদান রাখেন। তারা গরিব মানুষ। তারা বিদেশে মারা গেলে তাদের একটি লাশ বাংলাদেশ বিমান একটি সরকারি বিমান সংস্থা হিসাবে এতটুকু একটা নাগরিককে যদি না দিতে পারে, আমি মনে করি এটা গ্রহণযোগ্য নয়। আপনি অনেক দয়াশীল, আপনি অনেক আপনার মধ্যে মাতৃতুল্য গুণ আছে। আমি মনে করি এই বিষয়টি আপনি বিবেচনা করবেন। গরিব মানুষ তাদের লাশটা অন্ততপক্ষে তারা দেখতে চায়, তাদের প্রিয়জনের কাছে ফিরে আসুক, এটা তারা চায়। বিমান এটার জন্য বিশাল হাজার হাজার কোটি টাকা তাদের লস হওয়ার কোনো কারণ আমি দেখি না। মাননীয় স্পিকার, প্রবাসী কর্মসংস্থান বৈদেশিক মন্ত্রণালয় সম্পর্কে দু একটি কথা বলতে চাই। প্রবাসীদের অবস্থা খুবই খারাপ। তাদের মন্ত্রণালয়ের হিসাব মতোই 4 লাখ প্রবাসী নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছেন। মহামারীর কারণে তারা তাদের কর্মস্থল প্রবাসেও যেতে পারছেন না। ব্র্যাকের এক জরিপে উঠে এসেছে, ফিরে আসা প্রবাসী কর্মীদের 91% সরকারি কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাদের জীবনযাপনের ক্ষেত্রে নগদ প্রণোদনার ব্যবস্থা করা সম্ভব বলে ব্যবস্থা করা প্রয়োজন। এরই মাঝে কয়েকটি প্রতিষ্ঠান যেমন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও অভিবাসন কর্মসূচি ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট এর গবেষণায় উঠে এসেছে জীবিকার সংকটে আছে
70% প্রবাসী, 61% পরিবারের বিদেশে কর্মরত উপার্জনক্ষম ব্যক্তিটি কোনো অর্থ তার পরিবারের ব্যয় নির্বাহের জন্য পাঠাতে পারেনি। 87% প্রবাসীর কোনো আয় নেই। বিভিন্ন সংস্থা জরিপের ফলাফল ভিন্ন ভিন্ন হলেও একটি বিষয় স্পষ্ট যে প্রবাসীরা ভালো নেই। মানে স্পিকার, গণমাধ্যমের কল্যাণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের দুঃসহ জীবনযাপনের সচিত্র প্রতিবেদন আমরা সবসময় প্রত্যক্ষ করছি। বৈশ্বিক মহামারীর কারণে কর্মস্থল বন্ধ হওয়ায় প্রবাসে কর্মরত ব্যক্তিরা যে দেশে ফিরে আসতে পারছে না। আবার বিদেশে তারা যে কর্মে নিযুক্ত ছিলেন পুনরায় কাজে যোগদানের দিনক্ষণ অনিশ্চিত। বর্তমানে তারা বিদেশের মাটিতে ও দেশে থেকেও কর্মহীন হয়ে বেকার জীবনযাপন করছেন। তারা না পারছেন দেশে ফিরতে, না পারছেন কাজে ফিরতে। এই অসহায় প্রবাসীদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসগুলিকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, অতি সম্প্রতি আমি পানি সম্পদ অধিদপ্তরের লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্টের নামে একটি প্রজেক্টের বিষয়ে কয়েকটি তথ্য আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে। এটি তুলে ধরতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জানার জন্য। এটা মনে হয় আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হয়েছে। 4,280 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে বেশ কিছু অসঙ্গতি আমার দৃষ্টিগত হয়েছে। দেখা যাচ্ছে যে অতিথিদের বসার জন্য একটি সেখানে চেয়ারের দাম ধরা হয়েছে 6 লাখ টাকা। দুধের কি পরিমাণ পানি আছে তা মাপার জন্য একটি যন্ত্রের দাম ধরা হয়েছে 3,32,000 টাকা। অথচ দুধের পানি পরিমাপের যন্ত্র মিল্ক টেস্টার, যার বাজার মূল্য মাত্র 60 টাকা। আবার দুধের ফ্যাট সহ বিভিন্ন মান পরীক্ষায় যে সব যন্ত্র ব্যবহার করা হয় তা সর্বোচ্চ 8,000 টাকার মধ্যে পাওয়া যায়। গাভী গর্ভবতী কিনা তা পরীক্ষার জন্য 65 ইউনিট ক্রয়ে প্রতি ইউনিট 1000 পিস। কিটের জন্য ব্যয় ধরা হয়েছে 24,15,000 টাকা। বিশ্ব খ্যাত ই-কমার্স আলিবাবার সাইটে 1000 পিস কিটের 1 ইউনিটের দাম কোম্পানি ভেদে 900 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। একটি বর্জ্য রাখার পাত্রের দাম ধরা হয়েছে 2,50,000 টাকা। অথচ বাজার মূল্য 500 থেকে 2,000 টাকা পর্যন্ত। বাজার মূল্যের সঙ্গে প্রকল্প পণ্য মূল্যের ব্যাপক তারতম্য আছে বলা যায়। আমাদের প্রশ্ন হলো, মাননীয় স্পিকার, প্রকল্প প্রণয়নের অনেকগুলি ধাপ অতিক্রম করার পরে চূড়ান্ত অনুমোদন হয়। প্রশ্ন হচ্ছে, প্রণয়নের সাথে জড়িত সকলের দৃষ্টি কি এইগুলো বিষয় থেকে কিভাবে সরে গেল? কেন কেউ এই সমস্ত জিনিস সত্যি যদি হয়ে থাকে এবং আমাদের যেটা গণমাধ্যমে যেটা বলা হয়েছে সেটা সত্যি হয়, তাহলে এটার বিষয় তো আগেই ধরার কথা ছিল এবং এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। তো এই জিনিসটি সেই জন্য আমি মনে করলাম এই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাগুলি জানালে হয়তো এর ব্যাপারে একটা সুরাহা হতে পারে। মাননীয় স্পিকার, আমি ঢাকা ওয়াসার বিষয়ে দু একটি কথা বলতে চাই। ঢাকা সহ সারা দেশের মানুষ যখন করোনার ভয়ে ভীত সন্ত্রস্ত, সরকার যখন দেশের মানুষকে রক্ষার জন্য লকডাউন ঘোষণা করলো, ঠিক সে সময় হঠাৎ করে ঢাকা ওয়াসা পানির মূল্য বৃদ্ধি করলো। গত 1 এপ্রিল 2020 তারিখে ঢাকা ওয়াসা পানির দাম 25% বৃদ্ধি করে। ওয়াসা সূত্রে জানা গেছে আবাসিক সংযোগ প্রতি 1000 লিটার পানির মূল্য 11 টাকা 57 পয়সা থেকে বাড়িয়ে 14 টাকা 46 পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক ও শিল্প সংযোগে প্রতি 1000 লিটার পানির বর্তমান মূল্য 37 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। অর্থাৎ আবাসিকের দাম বেড়েছে 2 টাকা 89 পয়সা আর বাণিজ্যিক ও শিল্প দাম বেড়েছে 2 টাকা 96 পয়সা। যখন সরকার ঘোষিত লকডাউনের কারণে শিল্প, কলকারখানা, অফিস আদালত সহ বিভিন্ন কর্মক্ষেত্রেও সমূহ বন্ধ, মানুষজন ঢাকা ছেড়ে গ্রামমুখী, ঢাকা শহরে অনেক বাড়ি ভাড়াটিয়ার অভাবে খালি, মানুষের আয়ের পথ বন্ধ, সে সময় ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা। যদিও গত 12 বছরে 13 বার দাম বৃদ্ধি করা হয়েছে। 2009 সালে প্রতি ইউনিট 1000 আবাসিক পানির মূল্য ছিল 6 টাকা 4 পয়সা, বর্তমানে তা 14 টাকা 46 পয়সা। তথাপি এই মুহূর্তে ঢাকা শহরে অতি প্রয়োজনীয় দ্রব্য পানির এ ধরনের মূল্য